তো আমার কাছে জিকের কালেকশন বলতে এই দুটোই। তো রেলওয়ে চ্যালেঞ্জার আমি এটাতেই প্রথম পড়তাম। তো এটা জিকের জন্য পড়ি। আর এটা হচ্ছে সাদ্দামদার কোচিং সেন্টারের নোট। তো এখান থেকে আমি জিকে পড়ি। তো আজকে আমি ইতিহাসটা একবার রিভিশন দেব। পুরো আধুনিক ভারত, মধ্য ভারত, প্রাচীন ভারত, তিনটাই মোটামুটি একটা কভার করে নেব। তো এখানে প্রাচীন যুগ দেখেছি আমরা। হিন্দুস্তান নাম শুধু রিডিং পড়ে যাব। হিন্দুস্তান বা হিন্দুস্তানের নামকরণের ঐতিহ্যের ব্যাখ্যা। বৈদিক যুগের রাজা ভরতের নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে। অন্যদিকে প্রাচীনকালে আলেকজান্ডাররা ভারত আক্রমণের সময় দেশে আসা গ্রিকরা সিন্ধু নদীকে ইন্দাস বলতো। ঐতিহাসিকরা মনে করতেন সিন্ধু বা ইন্দাস নাম থেকে ভারতবর্ষ, ইন্ডিয়া বা হিন্দুস্তান নাম। তো ভারতবর্ষে ইন্ডিয়া বা হিন্দুস্তান প্রকৃত নামকরণ সম্পর্কে তার একটি প্রচলিত মত প্রকাশিত ছিল। সেই সময় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতে বিদেশি পারস্য সম্রাট দরায়ুস বর্তমানে সিন্ধু অঞ্চলে সিন্ধু নদের 5টি উপনদী ছিল: বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা, শতদ্রু। গঙ্গা এবং যমুনাকে কঙ্কিত সপ্ত সিন্ধু যুগে যুগে বিদেশিদের আকৃষ্ট করেছিল, সেই সপ্ত সিন্ধু নাম থেকে হিন্দু নামের উদ্ভব হয়েছে। প্রাগৈতিহাসিক যুগের 4টি ভাগে ভাগ করা যেত: প্রাচীন যুগ, মধ্য প্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ, ধাতু যুগ। আর্যরা প্রথমে সিন্ধু অঞ্চলে বসতি গড়ে তোলে। আর্যদের আদি বসস্থান ছিল মধ্য এশিয়া। বৈদিক যুগে রাষ্ট্র ব্যবস্থা শাসনতান্ত্রিক ছিল। সর্বপ্রথম ঋগ্বেদ রচিত হয়। বেদের শেষ ভাগটিকে উপনিষদ নামে পরিচিত। বৈদিক যুগে নিষ্কা এবং মুদ্রা ছিল। প্রকৃতপক্ষে আর্য হলো একটি ভাষা। সংস্কৃতি আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত ব্যক্তি। ঋগ্বৈদিক যুগে ব্যবসায়ীকে পণি বলা হতো। তারপরে ঋগ্বেদে বহু দাঁড় নৌকাগুলিকে শত অনিত্র নামে পরিচিত ছিল। বেদ কথার অর্থ হলো জ্ঞান। বেদ সংস্কৃত ভাষায় রচিত। 10,000 যুদ্ধের বিবরণ ঋগ্বেদে পাওয়া গেছে। সত্যমেব জয়তে কথাটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। যোগ দর্শনের রচয়িতা পতঞ্জলি। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছে পাণিনি। রামায়ণ বাল্মীকি রচনা করেন। রামায়ণ কীর্তিবাস ওঝা বাংলায় অনুবাদ করেন। বেদব্যাস মহাভারত রচনা করেন। কাশিরাম দাস রামায়ণকে বাংলায় অনুবাদ করেন। মহাভারতকে পঞ্চবেদ মহাকাব্য বলা হয়। মেহেরগড় সভ্যতা। তো মেহেরগড় সভ্যতায় কি বলেছে? মেহেরগড় সভ্যতা 1974 সালে পাকিস্তানের মন্টগোমারি, পাকিস্তানের বেলুচিস্তানে নতুন প্রস্তর যুগের সমসাময়িক সময়ে মেহেরগড় সভ্যতা ছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম। 1971 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারেস এবং তার সহকর্মী মেহেরগড় সভ্যতা প্রথম জনসমক্ষে তুলে ধরেন 1971 সালে। তারপর অবস্থান হচ্ছে পাকিস্তানের কোয়েটা শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বোলান গিরিপথে।
150 কিলোমিটার দূরে বোলান নদীর কাছে অবস্থিত কাচ্চি সমভূমিতে মেহেরগড় সভ্যতার মূল কেন্দ্রগুলি ছিল। হরপ্পা মেহেরগড় তাহলে কে আবিষ্কার করেন? মেহেরগড় আবিষ্কার করেন যা ফ্রাসোভাজারিস এবং তার সহকর্মী। এটা কোথায় ছিল? এটা ছিল পাকিস্তানের কোয়েটা শহর থেকে বোলান নদীর কাছে অবস্থিত সমভূমি। হরপ্পা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। 1921 খ্রিস্টাব্দে পণ্ডিত দহাইরাম সাহানি পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা নামক স্থানের সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। এখানে বৃহত্তম স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে। মহেঞ্জোদারো বৃহত্তম বাড়িটি হলো শস্যাগার। জন মার্শাল প্রথম সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন। হরপ্পা সভ্যতার মূল নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পার আদিবাসীরা শিবের উপাসনা করতেন। এখানকার লোকেরা কৃষি এবং পশুপালন করতেন। গৃহপতি পশু হিসাবে পশু, মহিষ এবং কুকুর ইত্যাদি প্রতিপালন করতেন। সুতি বস্ত্র এবং তুলা ছিল হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা। লোথাল হচ্ছে বর্তমানে গুজরাটের আহমেদাবাদের সারেঙ্গা জেলায় অবস্থিত। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম পেতাশ্রয়। আবিষ্কার করেন S.R. রাও। সিন্ধু সভ্যতা 1922 সালে আবিষ্কৃত করেন সিন্ধু সভ্যতা দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। লোথাল বন্দরটি বর্তমানে গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল। সিন্ধু সভ্যতা প্রথম স্থানটি হলো হরপ্পা। প্রধান নৌকা তৈরির কেন্দ্রটি হলো সিন্ধু সভ্যতার প্রধান নৌকা তৈরির কেন্দ্রটি হলো হরপ্পা। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কেন্দ্রটি রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। বিশ্বের প্রাচীনতম পেতাশ্রয় লোথাল। প্রথম ধান চাষ হয় লোথালে। বৌদ্ধ এবং জৈন ধর্ম। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। আনুমানিক 556 খ্রিস্টাব্দে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এবং জন্মকালে তার নাম রাখা হয় সিদ্ধার্থ এবং জন্মের 7 দিন পরে তিনি মাতৃহীন হলে তার বিমাতা গৌতমী তাকে পুত্র স্নেহের লালন পালন করেন। এর জন্য পরবর্তীকালে তার নাম হয় গৌতম। 29 বছর বয়সে তিনি হচ্ছে সংসার ত্যাগ করেন। শ্রী গোপা এবং নবজাত পুত্র রাহুলকে ত্যাগ করে এক গভীর অরণ্যে গৃহত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, মানে বাড়ি থেকে বের হয়ে যাওয়া। এবং 35 বছর বয়সে বোধি বা দিব্য জ্ঞান লাভ করার পরে তাকে বুদ্ধ বা জ্ঞানী বা তথাগত, তিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। যে তলায় তিনি বুদ্ধত্ব লাভ করেন তাকে বোধিবৃক্ষ এবং যে স্থানে বুদ্ধত্ব অর্জন করেন পরবর্তীকালে বুদ্ধগয়া নামে পরিচিত। বৌদ্ধত্ব লাভের পর বারাণসীর নিকটে সারনাথে 4-5 জন শিষ্য এবং ভিক্ষুকের কাছে প্রধান ধর্মমত প্রচার করেন। এই ঘটনাকে ধর্মমত প্রবর্তন বলে। তাহলে কোথায় ধর্ম প্রচলন করেন? সারনাথে। 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে মৃত্যু হয়। তাহলে জন্ম হয় নেপালের কপিলাবস্তুতে। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। সেই ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। তারপর 35 বছর বয়সে তিনি বুদ্ধ জ্ঞান লাভ করেন, তাকে বুদ্ধ বা তথাগত বলা হয়। তারপর তিনি সারনাথে 5 জন শিষ্য এবং 5 জন শিষ্যদের নিয়ে হচ্ছে ধর্মমত চক্র প্রবর্তন করেন সারনাথে। এবং 80 বছর বয়সে কুশীনগরে, উত্তরপ্রদেশের কুশীনগরে তার মহাপরিনির্বাণ হয়। বৌদ্ধ ধর্মে 4টি মূল সত্যের কথা বিশ্লেষণ করা হয়েছে যা আর্য সত্য নামে পরিচিত। বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টমার্গ অর্থাৎ 8টি পথের নিদর্শন বা সন্ধান পাওয়া গেছে। এই অষ্টমার্গ বা অষ্টপন্থা অনুশীলন করে মানুষের অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের সঞ্চার হয় এবং এই পরম জ্ঞান থেকে আসে মানুষের পরম মোক্ষ বা নির্মাণ। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্ম ত্রিপিটক।
বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। গৌতম বুদ্ধ 556 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের সময় মগধের রাজা ছিলেন গৌতম বুদ্ধ ধর্ম প্রচারের সময় মগধের রাজা ছিলেন বিম্বিসার। তাহলে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন বিম্বিসার। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচলন করেন, ধর্ম প্রবর্তন বলা হয়। গৌতম বুদ্ধ ধর্মমত প্রচার করেন সারনাথে। বুদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটক পালি ভাষায় রচিত। গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ। প্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন মগধের রাজা বিম্বিসার। তারপর গৌতম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ছিল সমসাময়িক এবং মহাবীরকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়। জৈনরা মনে করতেন তার আগেও 23টি তীর্থঙ্কর ছিল, অর্থাৎ তীর্থঙ্কর অর্থাৎ মূর্তির পথপ্রদর্শক জৈন ধর্মকে প্রচার করেছিলেন, যার মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ এবং মহাবীর ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর। পার্শ্বনাথ 23তম জৈন তীর্থঙ্কর। পার্শ্বনাথ প্রকৃতপক্ষে জৈন ধর্মের সূচনা করেন। তার সম্বন্ধে এতটুকু জানা যায় যে তিনি কাশীর কোনো এক রাজার সন্তান ছিলেন এবং মহাবীরের জন্মের পর 250 বছর আগে তার জন্ম হয়। ধর্ম সম্বন্ধে তিনি উপদেশ প্রচার করেন যা চতুর্জাম নামে পরিচিত। মহাবীর জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর মহাবীর। প্রবর্তিত ধর্মের কিছু সংস্কার করেই ধর্মকে তিনি সর্বসাধারণের জন্য ব্যবহার করার মাধ্যমে জৈন ধর্মকে একটি প্রভাবশালী ধর্মে পরিণত করেন। 30 বছর বয়সে সংসার ত্যাগ করে তিনি 12 বছর কঠোর সাধনার পর কৈলব্য বা সিদ্ধি লাভ করেন এবং তিনি জিন বা জিতেন্দ্রীয় নামে অভিহিত হন। জিতেন্দ্রীয় আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের মজফরপুর জেলার মহাবীরের জন্ম হয় এবং ছোটবেলায় তার নাম ছিল বর্ধমান। কৈলব্য বা পরম জ্ঞানের মাধ্যমে তিনি সুখ দুঃখ পঞ্চরিপুকে জয় করেছিলেন, তাই তাকে মহাবীরও বলা হয়। জিন থেকে তার অনুগামী বা শিষ্যরা জৈন নামে পরিচিত। এরপর 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগীরের নিকটে পাওয়া নগরীতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে পাটলিপুত্রের আহ্বানে জৈনদের এক সভায় মহাবীরের উপদেশগুলি 12টি অঙ্গে বা খণ্ডে সংকলিত করা হয়, যা দ্বাদশ অঙ্গ বা দ্বাদশ উপাঙ্গ নামে পরিচিত, যা প্রকৃত ভাষায় লেখা। তাহলে জৈনদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কি ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। আর জৈনদের ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ বা দ্বাদশ উপাঙ্গ, সেটা হচ্ছে প্রকৃত ভাষায় লেখা। জৈনদের মূল শিক্ষা ছিল অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ এবং মহাবীরের প্রবর্তিত ব্রহ্মচর্য। এই মোট 5টি নীতি ছিল পঞ্চমহাব্রত। তাহলে অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ, সত্য এবং ব্রহ্মচর্য। জৈন ধর্মের মতে সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য, এই 3টি হলো গুণের ত্রিরত্ন। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলো ঋষভদেব। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হলো পার্শ্বনাথ। মহাবীরের মায়ের নাম ছিল ত্রিশলা। মহাবীরের আসল নাম বর্ধমান। মহাবীর পাবানগরীতে মৃত্যুবরণ করেন। মহাবীরের প্রতীক ছিল সিংহ। মহাজন পদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা ছিল 16টি। ষোড়শ মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ। 3 বার ওদের কেবলমাত্র একজন ছিল 3 বার ওদের একমাত্র মহাজন ছিল অসমক। 3 বার ওদের একমাত্র মহাজন ছিল অসমকে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে।
327 খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজধানী পাটনার পূর্ব নাম ছিল পাটলিপুত্র। আলেকজান্ডারের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ। তাহলে আলেকজান্ডারের সময় মগধের রাজা কি ছিলেন? আলেকজান্ডারের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ। তারপরে জৈন ধর্মের সময় গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন বিম্বিসার। আলেকজান্ডার নন্দের শাসনকালে ভারতবর্ষে আসেন। মগধের নন্দ বংশের পতন ঘটান চন্দ্রগুপ্ত মৌর্য। কনিষ্কের রাজধানী পেশোয়া বা পুরুষপুরে ছিল। কুনিক ছিল অজাতশত্রুর উপাধি। অজাতশত্রু আসলে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। তারপরটা কালাশোক, তারপরটা অশোক, তারপরটা কনিষ্ক। আলেকজান্ডার ভারত আক্রমণ। আলেকজান্ডারের পারসিকদের ধর্মের নাম হলো জুরাথ্রিষ্টীয় ধর্ম। আলেকজান্ডার মেসিডিয়ান দেশের রাজা ছিলেন। আলেকজান্ডারের পিতার নাম ছিল দ্বিতীয় ফিলিপ এবং আলেকজান্ডারের মায়ের নাম ছিল অলিম্পিয়া। আলেকজান্ডার গুরুর নাম ছিল অ্যারিস্টটল। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ও পুরুর বা জিলানের যুদ্ধ হয় 326 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডারের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ। আলেকজান্ডার পার্সেপলিস নগরী ধ্বংস করেছিলেন। তাঞ্জোরের রাজা রাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজারাজ চোল। তারপর মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন। চন্দ্রগুপ্ত মৌর্য 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে ছিলেন মৌর্য ধর্মের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম নন্দ বংশের সম্রাট ছিলেন। ধননন্দকে ক্ষমতাচ্যুত করতেন। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম নন্দ বংশের সম্রাট। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম নন্দ বংশের সম্রাট ধননন্দকে ক্ষমতাচ্যুত করে। কিংবদন্তি থেকে জানা যায় চন্দ্রগুপ্তের পিতা নন্দরাজ ধননন্দের হাতে নিহত হয়েছিলেন। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য নামে এক কূটবুদ্ধি ব্রাহ্মণের সাহায্য নেন। সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্তিনিস নামে এক দূতকে পাঠান। ভারত সম্পর্কে মেগাস্তিনিসের বিবরণ ইন্দিকা থেকে জানা যায়। কৌটিল্যের অস্ত্রশস্ত্র থেকে জানা যায় চন্দ্রগুপ্তের বিবরণ। বিন্দুসার চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন। তারপর আসে অশোক। বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। তিনি প্রিয়দর্শী উপাধি ধারণ করেন, সিংহাসনে বসেন। অশোককে চণ্ডাশোক বা ধর্মাশোকও বলা হয়। অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের যুদ্ধের লাভের পর ধর্ম বিজয় নীতি অনুসরণ করেন। তারপর মৌর্য যুগে বলি এবং ভাগ এই দুটি খাজনা আদায় করা হতো। মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে পরাজয় করে কূটনীতিবাদ চাণক্য ব্রাহ্মণ এবং মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যা বর্তমানের পাটনা। মৌর্য সাম্রাজ্যে বলি এবং ভাগ দুটি খাজনা কর আদায় করা হতো। চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন। তারপর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। তারপর কলিঙ্গ যুদ্ধে 261 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল। চন্দ্রগুপ্ত কর্তৃক পরাজিত গ্রিক সেনাপতি ছিল সেলুকাস। 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিসেন্স। সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধের সময় মগধের রাজা ছিলেন অশোক।
সকল মানুষ আমার সন্তান। উক্তিটি হলো অশোকের। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের সময় আগত গ্রিক দূত ছিলেন। বৃহদ্রথকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিলেন পুষ্যমিত্র। শুঙ্গ যুগে পতঞ্জলি মহারাষ্ট্র গ্রন্থটি রচিত হয়। শুঙ্গ যুগে সংস্কৃত ভাষায় রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। দক্ষিণ ভারতের সাতবাহনদের অন্ধভৃত্য বলা হয়। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুক। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণীর অন্যতম ঐতিহাসিক নিদর্শন। সাতকর্ণীর সময় অশোক শকদের রাজা ছিলেন রুদ্রদমন। মৃচ্ছকটিকম রচনা করে। শূদ্রক। সাতবাহন যুগের সরকারি ভাষা ছিল প্রকৃত। সাতবাহন যুগের সরকারি ভাষা ছিল প্রকৃত। রুদ্রদমনের কার্যাবলীর বিবরণ পাওয়া যায় জুনাগড় খোদাই ঘরে রুদ্রদমন। কুষাণ সাম্রাজ্য। কুষাণরা ছিল মধ্য এশিয়া থেকে ভারতে আগত ইউচি নামক এক যাযাবর জাতির মানুষ। কুষাণ সম্রাট কনিষ্কের আমলে ভারতীয় শিল্প সংস্কৃতির চরম উৎকর্ষতা লাভ করেছিল। তারপর কনিষ্ক। দ্বিতীয় কনফুসিয়াস এর কনিষ্ক কুষাণ সিংহাসনে বসেন এবং কনিষ্কের সঙ্গে কনফুসিয়াসের কি সম্পর্ক ছিল তা জানা যায় না। কনিষ্ক ছিলেন কুষাণ যুগের শ্রেষ্ঠ সম্রাট। আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন এবং ওই দিন থেকে শকাব্দ বা নতুন বর্ষ গণনা শুরু হয়। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। কনিষ্কের শাসনকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। এই ধর্মসভায় বৌদ্ধ সমাজ মহাযান এবং হীনযান দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং কুষাণ যুগে গান্ধার এবং মথুরা শিল্পরীতি এই দুটি নতুন শিল্পধারা লক্ষ্য করা যায়। কুষাণরা ইউচি জাতির শাখা। কুষাণরা ছিল ইউচি জাতির শাখা। কুষাণরা চীন থেকে এসেছিল। বুদ্ধচরিত রচিত হয়। অশ্বঘোষ। গান্ধার শিল্পরীতির বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ। গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় কনিষ্কের আমলে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিল বসুমিত্র। কনিষ্কের চিকিৎসক ছিলেন মহর্ষি চরক। ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় গুপ্তযুগকে। গুপ্তযুগের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি হরিসেন। পরমাঙ্ক উপাধি ধারণ করেন সমুদ্রগুপ্ত। বিক্রমাদিত্য বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। তাহলে বিক্রমাদিত্য কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। বিক্রমাদিত্য বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিদ নামে বিদেশি পর্যটক ভারতে আসেন। নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন প্রথম কুমারগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ভারতীয় চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। হুন আক্রমণে প্রতিহত করে ভারতের রক্ষাকারী উপাদান করেন স্কন্দগুপ্ত। গুপ্ত যুগের শেষ সম্রাট ছিলেন বিষ্ণুগুপ্ত। তারপর সাতবাহন সাম্রাজ্য। এখনো প্রাচীন সাম্রাজ্যে পড়ে আছি, প্রাচীন যুগে পড়ে আছি। সাতবাহন যুগের প্রাচীন উৎপত্তি শিমুক বংশের সাতবাহন বংশের শেষ রাজা যশোবর্মনকে হত্যা করে দক্ষিণাত্যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা করেন। শিমুক কাব্যবংশের শেষ রাজা যশোবর্মনকে হত্যা করে দক্ষিণাত্যের সাতবাহন বংশ প্রতিষ্ঠাতা করেন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুকের রাজধানী গোদাবরী নদীর তীরে অবস্থিত প্রতিষ্ঠান নগরী মহারাষ্ট্রের রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার পৈখান। গৌতমীপুত্র সাতকর্ণী ১০৮ থেকে ১৩০। সাতবাহন বংশের ত্রয়োবিংশ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বল্লশ্রী রচিত নাসিক প্রশস্তি। গৌতমীপুত্র সাতকর্ণীর মা রচিত গৌতমী বল্লশ্রী নাসিক প্রশস্তি।
তিনি ক্ষত্রিয়দের ক্ষমতা হ্রাস এবং ব্রাহ্মণদের প্রাধান্য প্রতিষ্ঠাতা করেছিলেন। যজ্ঞশ্রী সাতকর্ণী সাতবাহন বংশের শেষ শক্তিশালী নরপতি ছিলেন। যজ্ঞশ্রী সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শেষ যজ্ঞশ্রী নরপতি ছিলেন। তার পরবর্তী সময়ে সাতবাহন বংশের পতন শুরু হয়। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বছর শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা করেন এবং প্রথম দিকে রাজত্ব করেন। প্রথম চন্দ্রগুপ্ত 320 থেকে 335। গুপ্ত বংশের প্রধান স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিলেন ঘটোৎকচের পুত্র চন্দ্রগুপ্ত। তার সময় থেকে গুপ্ত বংশের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন এবং তার রাজধানী পাটলিপুত্র। প্রথম চন্দ্রগুপ্ত সমগ্র বিহার, বাংলা, কিছু অংশ উত্তরপ্রদেশ আধিপত্য বিস্তার করেন। তিনি গুপ্তাব্দ ঘটনা প্রচলন করেন এবং মৃত্যুর আগেই তার সুযোগ্য পুত্র সমুদ্রগুপ্তকে তিনি সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে যান। প্রথম চন্দ্রগুপ্ত, যিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের একজন অন্যতম শ্রেষ্ঠ রাজা। সমুদ্রগুপ্ত 340 থেকে 380 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন ভারতের ইতিহাসে যে কয়েকজন খ্যাতিনামা শাসকের সন্ধান পাওয়া যায়, সমুদ্রগুপ্ত ছিলেন নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। সমুদ্রগুপ্ত সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সম্বন্ধে জানা যায়। সমুদ্রগুপ্তকে সর্বরাজের ছেতা বলা হয়। তিনি দক্ষিণ ভারতের রাজ্যগুলি গ্রহণ পরিপক্ষ নীতি গ্রহণ করে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে এলাহাবাদ প্রশস্তি থেকে কবিরাজ বলে অভিহিত করেন। তার রাজ্যকালে আর্যভট্ট এবং জগন্নাথ ছিলেন বিজ্ঞানী। তিনি শৈব ধর্মের উপাসক ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত আসনে বসেন এবং গুপ্ত সাম্রাজ্যের উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন। এছাড়া তিনি সকারী উপাধিও ধারণ করেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী মধ্যপ্রদেশের উজ্জয়িনী। চীনা পর্যটক ফাহিয়ান চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। গুপ্ত যুগ। স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শেষ পরমাক্রান্ত সম্রাট। অসাধারণ সাফল্য এবং সঙ্গে হুন আক্রমণের মোকাবিলা এবং সাম্রাজ্যকে রক্ষা করে স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী খ্যাতি লাভ করা হয়। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল শ্রীগুপ্ত। আজকে এতটুকুই। তারপর এখানে কিছু রুলস রয়েছে ইংলিশের। আমি এই রুলসগুলোকে ফলো করি, যে বেসিক যতটুকু ইংলিশ জানা দরকার এটাতে এসে যায়। যেমন দি নাম্বার থাকলে সেখানে হয় সিঙ্গুলার ভার্ব। যেমন এই সেন্টেন্সটা বলেছে, দি নাম্বার অফ অর্ডার স্টিল টু বি এক্সটেন্ডেড ইজ এস্টিমেটেড নিয়ারলি 100। তারপর এ নাম্বার থাকলে প্লুরাল হয়, যেমন আর বলেছে। তারপর রুল নাম্বার 8, যেটা সার্টেন কালেকটিভ নাউন্স, মানে যেগুলো সিঙ্গুলার ইন ফর্ম আর অলওয়েজ ইউজ ইন প্লুরাল সেন্স টেক এ প্লুরাল ভার্ব। তাহলে
দেখতে অনেকটা সিঙ্গুলার ভার্বের মতন, সিঙ্গুলার ওয়ার্ডের মতন, কিন্তু এদের সেন্স প্লুরাল এবং এরা প্লুরাল ভার্বের সাথে বসে। যেমন এক্সাম্পল পিপল, পিপলের সাথে কখনো ইজ বসে না, পিপলের সাথে আর বসে। পিপল, জেন্ট্রি, জেন্ট্রি, প্লেজেন্টরি, ট্রাউজার্স, ট্রাউজার্স এজ আছে লাস্টে, ক্যাটল, জেন্ট্রি, পোলট্রি, অ্যালফাবেট, অফস্প্রিং, চিলড্রেন, প্লেজেন্টরি, পুলিশ, পিপল, ক্লেভারি। অলওয়েজ ইউজ আর মিন্স প্লুরাল ভার্ব। রুল নাম্বার 9 কি বলেছে? রুল নাম্বার 9 বলেছে certain nouns are always used in single form but they are uncountable and take singular verb। এরকম কিছু ওয়ার্ড রয়েছে, নাউন রয়েছে, যারা সিঙ্গুলার ইন ফর্ম, যারা সিঙ্গুলার ইন ফর্ম কিন্তু তারা আনকাউন্টেবল মিন্স গণনা করা যায় না, এবং সেই সমস্ত ওয়ার্ডগুলিও সিঙ্গল ভার্ব এর সাথে বসে। আনকাউন্টেবল এর জন্য তাদের সিঙ্গুলার ভার্ব হয়। যেমন হেয়ার, ইস্যু, অ্যাডভাইস, ইনফরমেশন, কখনো ইনফরমেশনস হয় না, ইনফরমেশন। সিনারি, লাগেজ, মিসচিভ, ব্রেড, অ্যাবিউজ, ফার্নিচার, ল্যান্ড, বিজনেস, পোয়েট্রি, মেশিনারি, ট্রাফিক, মিউজিক, বেকারি, স্টেশনারি, কফি, টি, ওয়েটেজ, পার্সেন্টেজ, ইকুইপমেন্ট, ডার্ট, ডাস্ট, মানি, এক্সেট্রা। আনকাউন্টেবল নাউনে এ অ্যান্ড কখনো বসে না, এস বসে না, ভার্ব হয় সিঙ্গুলার, তাই এস বসে না, ভার্বে এস বসে না। এবং হচ্ছে মেনি, ফিউ, এগুলো বসে না। লিটিল, মাচ, সাম, এগুলো বসে। মেনি, ফিউ বসে না, লিটিল, মাচ, সাম বসে। রুল নাম্বার 2, প্লুরাল সেন্সটা প্লুরাল কিন্তু meaning singular, are often expressed by using some other suitable word before the noun. 4 glasses of water,